পলি শহরের নিজের নামে একটা বিউটি পার্লার চালায়, আর সেই পার্লারের নাম ছিল পলির পার্লার। কিন্তু দুঃখের বিষয়, তার পার্লারের লোকজন আসতে চায় না, কারণ সে সৌন্দর্য প্রসাধনীর ভালো কাজ জানলেও তার পার্লার যেহেতু খুব সুন্দর করে সাজানো নয়, অর্থাৎ গরমের মধ্যে এসি নেই, ঠান্ডা জল খাওয়ার ব্যবস্থা নেই এবং ফ্রিজও নেই, তাই তার পার্লারে কেউ যেতে চায় না। কিন্তু অন্যদিকে তার ননদ চৈতালির পার্লার একেবারে রমরমিয়ে চলে। পাড়ার সমস্ত মহিলারা চৈতালির পার্লারেই যায়, আর সেটাই ছিল পলির দুশ্চিন্তার কারণ। একদিন পলি গরমের মধ্যে নিজের পার্লারে বসে মাছি মারছে এমন সময়, হ্যালো পলি, ভালো আছিস? কি খবর তোর? আর তোর পার্লার কেমন চলছে? কতদিন তোর সঙ্গে কথা হয় না রে। সেই মনে আছে কলেজ লাইফে কি সুন্দর আইব্রো করে দিতিস, তারপর ফেসিয়াল করে দিয়েছিস, মেকআপ করে দিয়েছিস, আর তার বদলে আমি তোকে বিরিয়ানি খাইয়েছি অনেক। হ্যাঁ রে, আমি ভালো আছি। আর এসব পুরানো দিনের কথা মনে পড়বে না? এসব পুরানো দিনের কথা নিয়েই তো ভেবে ভেবে নিজের মনে মনে আমি হাসি। তা বল, তোর এখন কেমন খবর? শুনলাম তো খুব বড়লোক ছেলে দেখে নাকি বিয়ে করেছিস। বাবা মা ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল। আমিও দেখলাম ধনী পরিবার, তাই বিয়ে করে নিয়েছি। তোকে তো নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু তুই তো যেতে পারলি না। যাই হোক, কাজের কথায় আসি। সেটা হলো, আমার আজকে একটা বিয়ে বাড়ি আছে, আর আমি যে মেয়েটাকে দিয়ে আইব্রো করাই আর ফেসিয়াল করাই, সে আজকে আসতে পারবে না। তাই তুই একটু আমার বাড়িতে এসে আমার ভুরু আর ফেসিয়ালটা করিয়ে দিয়ে যাবি। এতদিন পর পলি একটা বিউটি পার্লারের কাজ পেয়েছে, তাও আবার নিজের বান্ধবীর বাড়িতে। তাই পলি আর না করতে পারে না, সে দিশার কথায় রাজি হয়ে যায়। কিন্তু সে দিশার কাছ থেকে টাকা না নিয়ে তার বদলে গরম গরম মটন বিরিয়ানি খেতে চায়। ফলে দিশাও খুবই খুশি হয়। ঠিক আছে, আমি তাহলে বিউটি পার্লার বন্ধ করে এক্ষুনি তোর বাড়িতে আসছি। তারপর তোর সঙ্গে গল্প করব আর তোর ফেসিয়াল আইব্রো করে দেব। এই বলে পলি ফোন রেখে তাড়াতাড়ি করে নিজের বিউটি পার্লার বন্ধ করে এবং বাস ধরে নিজের বান্ধবী দিশার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। দিশা অনেক ধনী পরিবারের বউ ছিল, আর তার শ্বশুর বাড়ি দেখে পলির চক্ষু একেবারে চড়ক গাছ। দিশা যখন পলিকে নিজের ঘরে নিয়ে যায়, তখন সেই ঘর দেখে পলি একেবারে অবাক হয়ে যায়, কারণ সেই ঘরের ভেতরটা পুরোপুরি বরফের তৈরি। আর এরকম গরমের দেশে বরফের ঘর পলি আগে কোনোদিনও দেখেনি, তাই সে কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারে না। ওয়াও দিশা, তোর ঘরটা কি সুন্দর! বাইরে থেকে দেখে একেবারে বোঝাই যাচ্ছে না যে তোর ঘরটা এরকম ভেতরে বরফ দিয়ে তৈরি। আমি তো একেবারে অবাক হয়ে যাচ্ছি, কারণ আমাদের দেশে যা গরম পড়েছে, তার মধ্যে এরকম বরফের ঘরও আছে। এটা কি করে সম্ভব রে? এই ঘরটা তৈরি করতে তোর নিশ্চয়ই অনেক খরচা হয়েছে, বল? হ্যাঁ, খরচা তো হবেই, কারণ এরকম 45 ডিগ্রি সেলসিয়াস গরমে বরফের ঘর মেনটেন করা মানেই তো খরচা। কিন্তু আমার কাছে খরচাটা কোনো ব্যাপার নয়, কারণ আমার বর ড্রাই আইসের কোম্পানির মালিক, আর আমার বরের কোম্পানি থেকে মাছের বাজারে শুকনো বরফ পাঠানো হয়। তাই আমার বর আমার জন্য পুরো ফ্রিতে এরকম বরফের ঘর তৈরি করেছে। এরকম বরফের ঘরে এসে পলি প্রচন্ড পরিমাণে আরাম পায়, এমনকি তার ঘুম পেয়ে যায়। সে ঠান্ডায় শান্তি করে বসে নিজের বান্ধবীর আইব্রো করে দেয় এবং ফেসিয়াল করতে শুরু করে। আর এমন সময় হঠাৎ করেই পলির মাথায় একটা খুব সুন্দর বুদ্ধি আসে। যদি তার বিউটি পার্লারটা এরকম বরফের করা যায়, তাহলে ব্যাপারটা পুরোপুরি জমে যাবে। তাই সে কিন্তু করে নিজের বান্ধবীকে তার মনের কথা বলেই ফেলে। জানিস তো, আমার এই জীবনটা ভালো লাগে না, কারণ কত শখ করে নিজের একটা শ্বশুর বাড়িতে বিউটি পার্লার খুলেছিলাম, কিন্তু এখন সেটা চলে না, জানিস? আর তুই তো ভালো করেই জানিস, কলেজ লাইফ থেকেই আমার বিউটিশিয়ান হওয়ার শখ ছিল, কিন্তু সেই শখ এখন মাঠে মারা পড়েছে। কেন রে? এখনকার দিনে যেখানেই পার্লার হয় সেখানেই তো ভালোই চলে, কিন্তু তোর পার্লার চলছে না কেন? আর তোর হাতের কাজও তো খুব ভালো। পলি নিজের পার্লারের কথা তার বান্ধবীকে বলতে শুরু করে। আজ থেকে প্রায় 1 বছর আগে পলির সঙ্গে প্রীতমের বিয়ে হয়, আর নিজের বিয়ের দিন পলি খুব সুন্দর করে মেকআপ করে। আর সবাই যখন পলির অনেক অনেক প্রশংসা করে, তখন সে ঠিক করে তার শ্বশুর বাড়িতে বিয়ের পর সে নিজের নামে একটা পার্লার খুলবে। আর সে যখন শ্বশুর বাড়ির লোকেদের সামনে সেই ব্যাপারটা জানায়, তখন কেউ তাকে সহায়তা করতে চায় না। কিন্তু পলি সবার বিরুদ্ধে গিয়ে নিজের শ্বশুর বাড়ির একতলার একটা ঘরে পার্লার খুলে বসে। পার্লার তো খুলে ফেললাম, কিন্তু কি জানি লোকজন আসবে কিনা। এরকম ছোট্ট একটা ঘর, তার মধ্যে ছোট্ট সাদা আলো জ্বলছে, এরকম পার্লার দেখলে কোনো কাস্টমারই তো আসতে চাইবে না। পলির সেই ধারণা একদমই সঠিক হয়, কারণ গরমের মধ্যে তার পার্লারে কেউ যেতে চায় না। সেই পার্লারে এসি নেই, তাই কোনো কাস্টমার আরাম পায় না। ফলে পলি একেবারে পার্লার খুলে মাছি মারতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু একদিন, দাদা, আমি ভাবছি একটা পার্লার খুলবো, জানিস? কারণ এখন কিন্তু এই বিউটিশিয়ান কোর্সের অনেক দাম, আর আমারও বিউটিশিয়ান কোর্স করতে খুব ভালো লাগে। তাই আমি বৌদির পার্লারের পাশেই নিজের একটা পার্লার খুলবো।
ঠিক আছে বোন, তোর যা ইচ্ছা হয় তুই তাই করিস। আর তোর যদি পার্লার চালাতে কোনো কিছু দরকার লাগে তাহলে আমাকে বলবি, আমি সবার আগে তোর উপকার করব, কারণ তুই আমার একমাত্র বোন বলে কথা। ও তাই নাকি দাদা, তাহলে তো দারুণ ব্যাপার হবে। শোন, তুই আমার পার্লারের জন্য একটা বড় 2 টনের এসি আর একটা বড় ডাবল ডোর ফ্রিজ নিয়ে এসে দিবি। আর সব অত্যাধুনিক কাঁচি, হেয়ার ড্রায়ার যা যা লাগবে তুই তাই তাই নিয়ে আসবি, কেমন? ঠিক আছে, তুই যখন বললি কালকেই তোর জন্য সমস্ত জিনিসপত্র চলে আসবে। আর তুই কালকে থেকে নিজের পার্লার উদ্বোধন করে দে, আমি তোর পার্লার একেবারে দামি দামি জিনিসপত্র দিয়ে সাজিয়ে দেবো। প্রীতম নিজের বোনের পার্লারের জন্য এত কিছু করবে শুনে পলির প্রচন্ড পরিমাণে রাগ হয়, কারণ পলি যখন নিজের পার্লারের জন্য এসি এবং ফ্রিজ কিনতে চেয়েছিল তখন তার বর তাকে কিছুতেই কিনে দিতে চায়নি। কিন্তু এখন বোনের বেলায় প্রীতম একেবারে এক পায়ে রাজি হয়ে যায়। তুমি বেকার বেকার আমার সাথে ঝগড়া করছো পলি, কেননা তোমার তো এখন আমার সাথে বিয়ে হয়ে গেছে, তাই তোমার রোজগার না করলেও চলবে, কারণ আমি রোজগার করি। কিন্তু আমার বোন তো অবিবাহিত, তাই ও যখন নিজের পায়ে কিছু একটা করতে চাই করুক না। আর এখন যা গরম পড়েছে, তাতে আমি যদি আমার বোনের পার্লারে এসি বসিয়ে না দিই তাহলে তো পার্লারে কোনো কাস্টমারই আসবে না। এই বলে প্রীতম নিজের বোনের পার্লার চালানোর জন্য বোনের পার্লারে সুন্দর সুন্দর এসি, ফ্রিজ, টিভি এবং বাদবাকি অত্যাধুনিক জিনিসপত্র দিয়ে একেবারে ভরিয়ে তোলে। আর এত সুন্দর পার্লার সাজানো গোছানো দেখে পাড়ার সমস্ত মহিলারা চৈতালির পার্লারে ভিড় করতে শুরু করে দেয়। কিন্তু গরমের মধ্যে পলির পার্লারে কোনো লোক হয় না। আর যে কজন কাস্টমার পলির পার্লারে আসে তারা আইব্রো কিংবা ফেসিয়াল করতে গিয়ে একেবারে ঘেমে স্নান করে ফেলে। ফলে তারা দ্বিতীয়বার পলির পার্লারে যেতে চায় না। একদিন পলি বাজারে গেছে, সেই সময় তার বিমলা দেবীর সঙ্গে দেখা হয়। কি ব্যাপার কাকিমা, পুরো গরমকালটা চলে গেল, আপনি একদিন আমার পার্লারে আসলেন না কেন? ফেসিয়াল, আইব্রো কিছুই তো করাচ্ছেন না। প্রত্যেক বছর গরম পড়লে আপনি তো আমার পার্লারে চলে আসেন, আর এবার কি হলো? কিছু মনে করো না পলি, আসলে তোমার পার্লারে ভীষণ গরম, একটা এসি পর্যন্ত নেই। তোমার পার্লারে গেলে আমার খুব কষ্ট হয়, সাজতে গিয়ে একেবারে গরমে মরে যায়, তাই আমি তোমার পার্লারে যাই না। তুমি তোমার বরকে বলে পার্লারে একটা এসি বসাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন তো সব পার্লারেই এসি আছে। এই বলে বিমলা দেবী বাজার থেকে বাড়ির দিকে চলে যায়। আর পলি যখন নিজের পার্লারের দিকে ফিরে আসবে তখনই সে দেখে যে বিমলা দেবী তার ননদের পার্লারে ঢুকছে। ফলে বিমলা দেবীকে নিজের ননদের পার্লারে ঢুকতে দেখে পলি বুঝে যায় যে এখন চৈতালির পার্লার থেকে সে আইব্রো এবং ফেসিয়াল করায়। অন্যদিকে, কি ব্যাপার বৌদি, তুমি আমার পার্লারের কাস্টমারদের দিকে ওরকম হা করে তাকিয়ে আছো কেন? বুঝতে পারি গো, আমি সবই বুঝতে পারি। তোমার পার্লারে কোনো কাস্টমার আসে না, তাই তুমি আমার প্রতি হিংসা করো। কি করবে বলো, এই গরমের মধ্যে কোনো মহিলা তোমার এই অন্ধকার গরম পার্লারে গিয়ে সাজতে চাইবে না। আর আমার পার্লারটা দেখো কি সুন্দর, গরমের মধ্যে এসি বসানো, আমি কাস্টমারদের ফ্রিজে জল পর্যন্ত খাওয়াই, তাই আমার পার্লারে সব মহিলারা সবসময় ভিড় করে। চৈতালির এমন অহংকারজনক কথা শুনে পলি প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে তার ননদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। এভাবেই প্রত্যেকদিন পার্লার নিয়ে ননদ এবং বৌদির মধ্যে ঝগড়া হয়। আর দিন দিন যতই গরম বাড়তে শুরু করে পলির পার্লার একেবারে উঠে যাওয়া জোগাড় হয়। পলি গরমের মধ্যে নিজেই তার পার্লার খুলে বুঝতে পারে না। আর পলির মুখে এই সমস্ত কথা শুনে তার বান্ধবী দিশারও খুবই খারাপ লাগে। সত্যি বুঝতে পারছি, তোর ট্যালেন্ট থাকতেও তোর জীবনে খুবই কষ্ট। ইস, তোর পার্লারটা যদি আমার ঘরের মতো এরকম বরফের পার্লার হতো তাহলে দারুণ হতো বল। তোর ননদের মুখে একেবারে চুনকালি পড়ে যেত। আর শহরের ইতিহাসে কিন্তু এরকম বরফের পার্লার কোথাও নেই। তুই একদম ঠিকই বলেছিস দিশা। আর শোন না, তোর বর তো অনেক বড় লোক, তাই তুই যদি তোর বরকে বলে আমার জন্য একটা এরকম পার্লারের ব্যবস্থা করতে পারিস তাহলে কিন্তু আমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। কারণ এসি লাগালে তুই এসির বিল দিতে হবে, আর এসির বদলে আমি যদি আমার পার্লারটাকে পুরো একেবারে ঠান্ডা পার্মানেন্ট বরফের পার্লার বানিয়ে নিই তাহলে কিন্তু কোনো কথা হবে না, কারণ বরফ হলো এসির বাবা। হ্যাঁ ঠিকই বলেছিস, ঠিক আছে, আমি আমার বরকে বলে দেখবো। ও যদি রাজি হয় তাহলে আমি আমার হাজবেন্ডকে বলবো তোর জন্য ড্রাই আইস দিয়ে পার্লার বানিয়ে দিতে, কেমন? এই কথা শুনে পলি প্রচন্ড পরিমাণে খুশি হয়। ফলে সে নাচতে নাচতে বাড়িতে ফিরে যায়। আর দিশা কিছুদিন পর তাকে ফোন করে জানায় যে তার বর পলির জন্য শুকনো বরফ দিয়ে পার্লার বানাতে রাজি হয়ে গেছে। কিন্তু পলি এই বিষয়ে নিজের শ্বশুর বাড়ির কাউকে কিছু জানায় না। আর পরের দিন থেকেই শুকনো বরফ দিয়ে পলির পার্লার বানানোর কাজ শুরু হয়ে যায়। আর পাড়ায় এরকম বরফ দিয়ে পার্লার বানানো হচ্ছে দেখে সকলে একেবারে অবাক হয়ে যায়, কারণ কেউ এরকম বাপের জন্মে বরফ দিয়ে পার্লার বানানো দেখেনি। আর অন্যদিকে পলির ননদ একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। ধীরে ধীরে পলির পার্লার পুরোপুরি ভাবে গড়ে ওঠে। আর এরকম বরফের পার্লার দেখে পাড়ার মহিলারা একেবারে পলির পার্লারে এমন ভিড় করে যে বরফের পার্লারের বাইরে লাইন পড়ে যায়। আর অন্যদিকে গরমে চৈতালির এসি লাগানো পার্লার পলির বরফের পার্লারের সামনে ধোপে টিকতে পারে না।
ওরে বাবা পলি, তুমি যে কি সেরা পার্লার বানিয়েছো। এখানে সবকিছু বরফের, তোমার আয়নাটা পর্যন্ত বরফের, বসার জায়গাগুলো বরফের। কি আরাম লাগছে গো। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম বরফের পার্লারে এসে ফেসিয়াল করতে পারবো। এভাবে নিজের বরফের পার্লার থেকে পলি বেশ ভালো টাকা রোজগার করতে থাকে, আর সে নিজের ইনকাম করা টাকার লাভের পরিমাণের কিছু টাকা দিশাকে দেয়। কিন্তু তার ননদ এত তাড়াতাড়ি বৌদির বরফের পার্লারের কাছে হার মানতে চায় না। এই যে পলি ম্যাডাম, নিজের বরফের পার্লার থেকে বেরিয়ে আসুন। আর শুনুন, আপনাকে কে পারমিশন দিয়েছে এরকম গরমের মধ্যে এলাকায় বরফের পার্লার তৈরি করার? আপনার কাছে কি কোনো রকমের পারমিশন কার্ড আছে? পলি এরকম পুলিশকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ সত্যি সে বরফের পার্লার তৈরি করার আগে এলাকার পুলিশ পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করেনি। তাই সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। না স্যার, আসলে এত গরম পড়েছে তাই আমি এসির বদলে নিজের জন্য বরফের পার্লার তৈরি করেছি। আপনি প্লিজ কিছু মনে করবেন না, আর দয়া করে আমার বরফের পার্লার বন্ধ করে দেবেন না স্যার। এইরকম অতিরিক্ত গরমের মধ্যে বরফের পার্লার তৈরি করা একেবারে বেআইনি। আর আপনি কি জানেন আপনার বরফের পার্লার যদি গলে যায় তাহলে এখানে কত মহিলার ক্ষতি হতে পারে? সবাই তো ডুবে মরে যাবে। না না, আমরা এরকম বরফের পার্লার চালানোর অনুমতি দিতে পারবো না। একদম ঠিক কথাই বলেছেন। আপনি এক্ষুনি এই মহিলার পার্লার বন্ধ করে দিন। যত সব বরফের পার্লার বানিয়ে কাস্টমার টানার ধান্দা, আপনি দয়া করে এই বেআইনি বরফের পার্লার বন্ধ করে দিন। না হলে কারোর কিন্তু বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনারাই দায়ী হবেন। এমন সময় পলি কি করবে কিছু বুঝে উঠতে না পেরে নিজের বান্ধবীকে ফোন করে। ফলে তখনই দিশা তার বরের সঙ্গে সেখানে চলে আসে, আর পুলিশ দেখে যে রাস্তার কোম্পানি ড্রাই আইস দিয়ে এই বরফের পার্লার বানিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে পুলিশ আর কোনো কথা বলতে পারে না। আপনাদের পুলিশের কাছ থেকে আমার ড্রাই আইস বিক্রি করে পারমিশন করা আছে, আর সেই পারমিশনের ভিত্তিতেই আমি আমার কোম্পানির ড্রাই বরফ দিয়ে আমার বউয়ের বান্ধবীকে এরকম বরফের পার্লার তৈরি করে দিয়েছি। সুতরাং আশা করছি আপনার আর কিছু বলার নেই। পুলিশ রাজকে কিছু বলতে যাবে সেই সময় পুলিশ অফিসার নিজেই দেখে যে তার ঘরের বউ সেই ড্রাই বরফের পার্লার দিয়ে ফেসিয়াল করে বাইরে বেরিয়ে আসছে। ফলে পুলিশ একেবারে লজ্জায় পড়ে যায়। তাই সে আর পলির বরফের পার্লার বন্ধ করানোর কোনো সুযোগ পায় না। পুলিশ সেখান থেকে চলে যায়, আর সত্যি সত্যি চৈতালির মুখে একেবারে চুনকালি পড়ে। কিছুদিনের মধ্যেই তার পার্লার একেবারে বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়, কারণ চৈতালির হাতের কাজ একদমই ভালো নয়। অন্যদিকে পলির বরফের পার্লার একেবারে রমরমিয়ে চলতে থাকে। রত্না তার বাবা এবং বোনের সঙ্গে একটি গ্রামে থাকে। রত্নার বাবা মানসিকভাবে অসুস্থ ছিল। সে সঠিকভাবে কিছুই মনে রাখতে পারে না বা কোনো কাজই সঠিকভাবে করতে পারে না। রত্নার বোনের বয়স মাত্র 15 বছর। তাদের বাড়িতে কোনো রোজগার না এলে রত্নার বোনেরও পড়াশোনা বন্ধ হয়ে যাবে এই ভেবে রত্না তাদের গ্রামে এবং গ্রামের আশেপাশের এলাকাগুলোতে রিক্সা চালানো শুরু করে। তাদের এলাকার অন্যান্য রিক্সাওয়ালাদের থেকে রত্না অনেক কম দামে অনেক দূর দূরান্তে যাত্রীদের নিয়ে যায়, আর সেই কারণে রত্নাকে কখনো বসে থাকতে হয় না। কিছু ঠিক নেই রে রত্না, তুই তো জানিস শহরে আমার একটা বুটিক আছে, সেখানে আমি লেহেঙ্গা বানাই। পরশুদিন একজনের লেহেঙ্গা নিতে আসার কথা ছিল, কিন্তু সে আজকে হঠাৎ সকালে ফোন করে বলল লেহেঙ্গাটা তার আজকেই চাই। সেই কারণে সকাল সকাল শহরে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব লেহেঙ্গাটা বানানো শেষ করে ফেলতে হবে। যে তুমি সব রকমের লেহেঙ্গা বানাও তাই না? তুমি বিয়ের লেহেঙ্গা বানাও, মানে ওই ব্রাইডাল লেহেঙ্গা যাকে বলে? আমার না খুব ইচ্ছে জানো তো, নিজের বিয়েতে একদম মনের মতো করে নিজের পছন্দের একটা ব্রাইডাল লেহেঙ্গা বানাবো। একটা ব্রাইডাল লেহেঙ্গার কত দাম জানিস? এই রিক্সা চালিয়ে ঘর সংসার চালিয়ে ব্রাইডাল লেহেঙ্গা কেনার মতো মুরত তোর কখনো হবে না, বুঝলি? যতটা কম্বল ততটাই পা ছড়াতে হয়। চল এবার দেরি করিস না, আমাকে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে দে। মীনাক্ষীর কাছে এমন কথা শুনে রত্নার মুখটা বড্ড ছোট হয়ে যায়। সে এত কষ্ট করে তার বাবা এবং বোনের খেয়াল রাখছে, বোনের পড়াশোনা চালাচ্ছে, ঘরের সংসারও চালাচ্ছে, আর একটু বেশি কষ্ট করে নিজের জন্য একটা ব্রাইডাল লেহেঙ্গা কিনতে পারবে না? এটা তো হতেই পারে না। মীনাক্ষীর কাছে এমন ভাবে অপমানিত হওয়ার পরেও বিয়ে ঠিক হবার আগেই রত্নার মন প্রাণ জুড়ে শুধু ব্রাইডাল লেহেঙ্গার কথাই ঘুরতে থাকে। ব্রাইডাল লেহেঙ্গা ছাড়া সে আর অন্য কোনো কিছুর ব্যাপারেই ভাবতে পারে না। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। তুই আজকে এত দেরি করে কেন ফিরলি দিদি? বাবা তোর জন্য কত চিন্তা করছিল জানিস? আজকে কোথা থেকে ঘুরে এসেছে, আর আসার পর থেকে একটার পর একটা ভুলভাল কথা বলেই চলেছে। ভুলভাল কথা মানে? কি বলছে বাবা? বাবা আজকে হঠাৎ করে বলছে তোর নাকি বিয়ে, আর তার জন্য বাবার অনেক কাজ, অনেক জোগাড় যন্ত্র করতে হবে। কোথা থেকে যে এসব কথা শুনে আসে উপরওয়ালাই জানে।
তোর বিয়ে হয়ে গেলে যে আমাদেরকে পথে বসতে হবে, এটা বাবাকে কে বোঝাবে বল? তারা দুই বোন কথা বলছে এমন সময় সেখানে সুদীপ বাবু চলে আসে। এই আমার নামে বাজে কথা বলছিস কেন তুই? আমি কিচ্ছু ভুল কথা বলিনি, যা বলেছি একদম সত্যি বলেছি। সত্যি সত্যি তো রত্নার বিয়ে, ওকে জিজ্ঞাসা কর ও বিয়ের লেহেঙ্গা কিনতে গেছিল কিনা। তুমি ঘরে যাও বাবা, এসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। আমার যখন বিয়ে হওয়ার হবে তা সে লেহেঙ্গা পরেই করি বা শাড়ি পরে, বোনের পড়াশোনাটা হওয়া পর্যন্ত আমি এসব নিয়ে কিছু ভাবতে চাইও না। তাহলে তুই লেহেঙ্গার দোকানে কেন গিয়েছিলিস? তোকে আমি পরশুদিন বললাম যে আমার স্কুলের ফিসটা এখনো দেওয়া বাকি, ওটা না দিলে আমি পরীক্ষায় বসতে পারবো না। সেটার জন্য তোর কোনো চিন্তা নেই, অথচ তুই তোর বিয়ের লেহেঙ্গা বানাতে লেহেঙ্গার দোকানে চলে গেলি। আমি বিয়ের লেহেঙ্গা বানাতে যাইনি, আমার রিক্সা করে একজন গ্রামের বাইরে ওই দোকানটাতে গিয়েছিল, আমি শুধু তাকেই ছাড়তে গিয়েছিলাম। এই বলে রত্না সেখান থেকে চলে যায়। প্রত্যেকদিন রত্নার এসব আর একেবারেই ভালো লাগে না। সবার জন্য ভেবে ভেবে রত্না নিজের জন্য কিছুই করে উঠতে পারে না। মাঝে মাঝে তার নিজের জীবনের উপর খুবই রাগ হয়, আবার মাঝে মাঝে সে নিজেই তার বাড়ির কর্ত্রী এটা ভেবে তার মন আনন্দে ভরে ওঠে। এভাবেই আরো বেশ কয়েকদিন কাটে। এরই মধ্যে হঠাৎই রত্নাদের এক দূর সম্পর্কের আত্মীয় রত্নার জন্য একটি বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। এতে আর কারোর কোনো আপত্তি না থাকলেও রত্নার বোনের খুবই সমস্যা হয়। আর কতদিন তোর দিদিকে এভাবে কষ্ট দিবি রে ঋতু? ও তো সেই 12 বছর বয়স থেকে লোকের বাড়ি কাজ করে রিক্সা চালিয়ে তোদের দেখাশোনা করছে। এভাবে রিক্সা চালিয়ে আর কতদিন? দিনকালের যে অবস্থা, এই টাকায় দুদিন পরে সংসারে দুবেলা দুমুঠো খাবারও জুটবে না। আর দিদি চলে গেলে আমাদের সংসার কে চালাবে? বাবার অবস্থা তো তোমরা জানোই, এক্ষুনি একটা কাজ করে আবার এক্ষুনি ভুলে যায়। আমি কি তাহলে পড়াশোনা ছেড়ে এখন সংসার সামলাতে বসবো? বোন তো ঠিকই বলছে কাকিমা, আমার পক্ষে এখন কিছুতেই বিয়ে করা সম্ভব নয়। পরে যদি আবার কখনো সময় সুযোগ আসে তখন না হয় ব্যবস্থা নেওয়া যাবে। তুই আর নাটক করিস না তো দিদি, তুই তো পারলে কালই বিয়ে করে নিস। সেদিন তো বাবা তোকে লেহেঙ্গার দোকানেও দেখলো, তুই চাইলে বিয়ে করে চলে যেতেই পারিস। কিন্তু তারপরে আমি কোনোদিনও তোকে নিজের দিদি বলে মানতে পারবো কিনা সেটা আমি জানি না। এই বলে ঋতু সেখান থেকে চলে যায়। ঋতুর কথা শুনে রত্নার ভীষণ মন খারাপ হয়ে যায়। একজন রিক্সাওয়ালিকে সবাই সবসময় বিয়ে করতে চায় না। অনেক কষ্ট করে একটা ছেলের সম্বন্ধ এনেছিলাম, তুই সেটা শুধুমাত্র তোর বোনের জেদের জন্য যদি হাতছাড়া করিস তাহলে কিন্তু সারা জীবন তুই রিক্সায় চালিয়ে যাবি, আর তোর বোন তোর মাথায় চড়ে নেচেই যাবে। এই বলে লতা দেবী সেখান থেকে চলে যায়। কয়েকদিনের মধ্যে ঋতুর অনুপস্থিতিতে লতা দেবী রত্নার জন্য সম্বন্ধ নিয়ে তার বাড়িতে আসে। ছেলেটি যথেষ্ট ভালো ছিল, সে খুব বেশি ধনী না হলেও সে নিজে থেকেই তাদের বিয়ের পরে রত্নার বাবা এবং বোনের দেখাশোনা করার দায়িত্ব নেওয়ার কথা বলে। ছেলেটি যেমনই ভদ্র তেমনই অমায়িক ছিল। রত্নারও ছেলেটিকে অর্থাৎ সমরকে পছন্দ হয়। ঋতুকে না জানিয়েই লতা দেবী সমরের সাথে রত্নার সম্বন্ধ পাকা করে দেয়। রত্না সবাইকে জানিয়ে দেয় তার বোনের ফাইনাল পরীক্ষা হওয়ার আগে পর্যন্ত কেউ যেন ঋতুকে রত্নার বিয়ের ব্যাপারে না জানায়। ঋতুর কাছ থেকে লুকিয়ে তারা বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র করতে থাকে। একদিন রত্না সকাল সকাল নিজের রিক্সা নিয়ে মীনাক্ষীর বাড়িতে যায়। কিরে রত্না, এত সকাল সকাল আমার বাড়িতে এলি যে? আমি তো ডাকিনি তোকে। আর আমার আজকে শহরে যেতে একটু দেরি আছে, এখন তোর রিক্সা লাগবে না রে। আমি তো তোমাকে নিয়ে যেতে আসিনি গো, আমি তোমার দোকান থেকে একটা লেহেঙ্গা কিনবো, ব্রাইডাল লেহেঙ্গা। সেই বিষয়ে আলোচনা করতে তোমার কাছে এসেছি। এখানে ভালো লেহেঙ্গা বানাই, তুমি ছাড়া এমন কাউকে তো আমি আর চিনি না। কি, তুই ব্রাইডাল লেহেঙ্গা কিনবি, তাও আবার আমার কাছ থেকে? তোর ধারণা আছে একটা সাধারণ ব্রাইডাল লেহেঙ্গার দাম কত হয়? তার উপরে আমার সব লেহেঙ্গাই বুটিকে বানানো। একটা লেহেঙ্গার দাম কত হবে তুই জানিস? যাই দাম হোক না কেন আমি সেটাই দিতে রাজি আছি। কিভাবে দেবো সেটা এখনো জানি না, তবে দিয়ে দেবো এটা সত্যি। তুমি আমাকে একটা ব্রাইডাল লেহেঙ্গা বানিয়ে দেবে? আমার বুটিকে বানানো একটা লেহেঙ্গার দাম কম করে 15 থেকে 17,000। তুই কিনতে পারবি তো রিক্সা চালিয়ে? এত রোজগার হয় তোর? এত টাকা তো দিতে পারবো না, কিন্তু তুমি যা বলবে আমি সেটাই করে দিতে পারবো। যেখানে নিয়ে যেতে বলবে আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। তুমি দয়া করে আমার লেহেঙ্গাটা বানিয়ে দাও। ঠিক আছে, তাহলে তুই প্রত্যেকদিন আমাকে রিক্সায় করে শহরে নিয়ে যাবি, আবার আমার বলে দেওয়া টাইমে গিয়ে আমাকে শহর থেকে নিয়ে আসবি। আমাদের বাড়ির যখন যার যেখানে যাওয়ার দরকার হবে তুই নিয়ে যাবি আর নিয়ে আসবি। বল, পারবি তো? রত্না মীনাক্ষীর কথায় রাজি হয়ে যায়।
সে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে, তারপরেও আবার মীনাক্ষী এবং তার বাড়ির লোকের জন্য পরিশ্রম করে শুধুমাত্র তার মনের মতো একটা ব্রাইডাল লেহেঙ্গা পরবে বলে। ছোটবেলা থেকে ঘর সংসার সামলে রত্না কখনো নিজের কোনো স্বপ্নই পূরণ করে উঠতে পারেনি। এটাই বোধহয় এমন একটা জিনিস যেটা সে জীবনে প্রথমবার তার নিজের জন্য করতে চলেছে। তাই জন্য সে প্রচন্ড খুশি ছিল। এভাবেই বেশ কয়েকদিন চলার পর রত্নার লেহেঙ্গা তৈরি হয়ে যায় এবং সে লুকিয়ে লুকিয়ে লেহেঙ্গাটা নিয়ে এসে বাড়িতে রেখে দেয়। আর দুর্ভাগ্যবশত ঋতু একদিন সেই লেহেঙ্গাটা দেখে ফেলে। ও, দিদি তো ঠিক এত দাম দিয়ে একটা লেহেঙ্গা বানিয়ে ফেললো। তার মানে দিদি এখন আর আমাদের কারোর কথা ভাবে না, এখন ওর শুধু বিয়ে করে সংসার করার শখ জেগেছে। করাচ্ছি বিয়ে আমি। কি করবি তুই? কি করবি? মেরে ফেলবি তোর দিদিকে? তুই যদি আমার বড় মেয়ের সাথে কিছু করিস তাহলে আমিও তোর ব্যাপারে সব কথা সবাইকে জানিয়ে দেবো। আমার ব্যাপারে কি জানবে শুনি? আমি এমন কি করেছি যেটা সবাইকে জানাতে হবে? তুই প্রত্যেকদিন স্কুলে যাওয়ার জন্য বেরোস, কিন্তু কখনো স্কুলে যাস না। বই খাতা কেনার জন্য রত্নার থেকে টাকা নিস, কিন্তু সেই টাকা দিয়ে বন্ধুদের সাথে ফুর্তি করিস। আমার বড় মেয়েটা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে কত কষ্ট করে তোকে পড়াচ্ছে, আর তুই এইভাবে তার প্রতিদান দিচ্ছিস। এখন আবার তুই ওর বিয়ে ভাঙতে চাইছিস? চিৎকার করে কথা বলো না বাবা। তুমি এসব কথা কাউকে বললে কেউ তোমার কোনো কথাই বিশ্বাস করবে না। আর আমি যদি তোমার এসব কথা শুনে ভয় পেয়ে যাই তাহলে তো দিদির বিয়ে হয়ে যাবে, আর তারপর আমাকে তোমার আর এই সংসারের দায়িত্ব নিয়ে পচে মরতে হবে। এটা আমি হতে দেব না। এই বলে ঋতু তার বাবাকে সেই ঘর থেকে বের করে ঘরটা ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। সে তার দিদির ব্রাইডাল লেহেঙ্গাটা কাঁচি দিয়ে কেটে ছিঁড়ে ধুলোবালি রং মাখিয়ে একেবারে নষ্ট করে দেয়। এত কিছু করার পরে সে আবার লেহেঙ্গাটা যেখানে ছিল সেখানেই রেখে দেয়। এদিকে রত্না তার বিয়েতে খরচা করার জন্য টাকা জোগাড় করতে আরো বেশি বেশি করে খাটতে থাকে। তাই ঘরে থাকা তার লেহেঙ্গাটা আস্ত আছে কিনা সেদিকে তার মন দেওয়ারও সময় হয় না। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন সকালবেলা লেহেঙ্গাটা হাতে নিয়ে রত্না একেবারে আকাশ থেকে পড়ে। এরকম কি করে হলো? আমার লেহেঙ্গাটার এই অবস্থা কিভাবে হলো? হে উপরওয়ালা, এবার আমি কি পরে বিয়ে করব? কে করলো আমার সাথে এমন? আমার বাড়ির মধ্যে এসে আমার সাথে এমন শত্রুতা কে করলো? আমি করেছি। তুই ভেবেছিলিস তুই লুকিয়ে লুকিয়ে বিয়ের বন্দোবস্ত করে ফেলবি, লেহেঙ্গাও বানিয়ে ফেলবি, আর আমি টেরও পাবো না? যা, এবার তোর এই ছেঁড়া ফাটা লেহেঙ্গা পরে বিয়ে করে নে, যা। তুই আমার নিজের বোন হয়ে আমার সাথে এমন করতে পারলি? আমি তোর জন্য এত কিছু করি, তোদের সবাইকে ভালো রাখার এত চেষ্টা করি, তাও তুই আমার সাথে এমন কেন করলি বোন? এই ন্যাকা কান্না বাদ দে তো। তোর জন্য আমার স্কুলে টিউশনে কোথাও কোনো সম্মান নেই। প্রথমে তুই লোকের বাড়িতে কাজ করতিস, তাও একটা আলাদা ব্যাপার ছিল। তখন আমাকে লোকে পাগলের মেয়ে বলে রাগাতো, কিন্তু এখন যেখানেই যাই সবাই আমাকে রিক্সাওয়ালির বোন বলে রাগায়। এভাবে আমার স্কুল লাইফ টিউশন সব শেষ করে দিয়ে তুই ড্যাং ড্যাং করে বিয়ে করে চলে যাবি? এটা তো হতে পারে না, বল। শুধুমাত্র এটুকু একটা কারণের জন্য তুই আমার সাথে এরকম করলি? শুধু এটুকু একটা কারণের জন্য আমি তোর জন্য কি কি করেছি তুই সব ভুলে গেলি? এটুকু একটা কারণ বলিস না দিদি। এরকম অপমানিত হয়ে হয়ে আমি স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছি, কোনো পরীক্ষাও দিতে যাইনি। এরপর আমার ভবিষ্যৎ তোর মতোই অন্ধকার হবে, আর সেটা কার জন্য? শুধুমাত্র তোর জন্য। রত্না কিছুই বুঝে উঠতে পারে না এবার সে কি করবে। তার মাথায় এক প্রকার কাজ করাই বন্ধ করে দেয়। সে ভেবেছিল তার বোন পড়াশোনা শিখে বড় হয়ে হয়তো তাদের সংসারটা সামলে নেবে, তাদের অসুস্থ বাবার দেখাশোনা করতে পারবে। কিন্তু ঋতু যে এভাবে পড়াশোনা ছেড়ে বসে আছে সেটা রত্না একবারও ভাবেনি। দেখতে দেখতে বরযাত্রীও তাদের বাড়িতে চলে আসে। রত্না তখনও তৈরি না হয়ে নিজের ঘরেই বসে থাকে। লতা দেবী এবং বাকি সবাই তাকে ডাকতে এলে রত্না কিছু বলার আগেই হাউ হাউ করে কেঁদে ফেলে। আমি বিয়ে করে ভালো থাকতে পারবো না কাকিমা, আমার বাবা অসুস্থ, বোন ছোট, ওদেরকে ছেড়ে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আর এখন বিয়ে করতে বসার মতো একটা ভালো জামাও আমার কাছে নেই। সমর তো বলেছে ও তোদের সবার খেয়াল রাখবে। সমরও তো একাই থাকে, কোনো অসুবিধা হবে না, তুই দেখিস। আর তোর বিয়ে করতে বসার মতো জামা নেই বললি কেন? তুই যে এত কষ্ট করে দিনরাত খেটে একটা ব্রাইডাল লেহেঙ্গা তৈরি করলি, সেটার কি হলো? রত্না কাউকে সত্যি কথা বলে না যে তার ব্রাইডাল লেহেঙ্গাটা তার বোন নষ্ট করে দিয়েছে। সে নানান রকম ভাবে মিথ্যা কথা বলে সকলের সামনে এমন প্রমাণ করার চেষ্টা করে যে লেহেঙ্গাটা সে নিজেই ভুলবশত নষ্ট করে ফেলেছে। ঋতুর এত খারাপ ব্যবহারের পরেও তার দিদি সবার সামনে এভাবে তাকে বাঁচানোর চেষ্টা করছে, এটা দেখে ঋতু ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে যায়।
ঋতু এসে তার দিদির কাছে দুহাত জোর করে ক্ষমা চায় এবং তাকে বিয়ে করতে বলে। কিন্তু এরপরে তারা সবাই এটা ভেবে চিন্তা করতে থাকে যে রত্না কি পরে বিয়ে করতে বসবে। হঠাৎই এমন সময় সুদীপ বাবু সেখানে চলে আসে। তার হাতে একটা সুন্দর লাল জমকালো ব্রাইডাল লেহেঙ্গা ছিল। এই দেখে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। তুমি এটা কোথায় পেলে বাবা? এত দামি আর এত সুন্দর লেহেঙ্গাটা তোমার কাছে কোথা থেকে এলো বলো? এটা তোর মায়ের বিয়ের লেহেঙ্গা। আমি পাগল হতে পারি, আমার ভুলে যাওয়ার অভ্যাস থাকতে পারে, কিন্তু এই লেহেঙ্গাটা পরে তোর মাকে কত সুন্দর লেগেছিল সেটা আমি এখনো ভুলিনি। আজ আমি এটা পরে তোকে দেখতে চাই, আর আমি জানি তোর মা যেখানেই থাকুক না কেন সেখান থেকে তোকে এই লেহেঙ্গাটা পরে দেখে খুব খুশি হবে। এই কথা শুনে সকলের মুখে হাসি ফোটে। রত্না তার মায়ের বিয়ের লেহেঙ্গা পরে একেবারে পরীর মতো সেজে বিয়ের মণ্ডপে বসে। সেদিন রত্নাকে এতই সুন্দর লাগছিল যে কেউ তাকে দেখে চোখ সরাতেই পারে না। এভাবে বিয়ের পর রত্না সকলের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে।